গতকালকে সেনাপ্রধানের বক্তব্য এবং আজকে ইশরাকের মেয়র হওয়া নিয়ে আদালতের রায়, আবার এনসিপির পাল্টা অবস্থান, নির্বাচন কমিশন গেলাও, এই পরিস্থিতিগুলো নিয়ে রাজনৈতিক মাঠ কেন জানি মনে হচ্ছে একটি উত্তাপ ছড়াচ্ছে। সেই উত্তাপের মধ্যে আরেকটু অ্যাক্সিলারেট করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে একটা সংবাদ বেরিয়েছে যে তিনি পদত্যাগ করতে পারেন। যদিও এটা এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না, তবে অনেকেই বলছেন যে তিনি পদত্যাগ করতে পারেন। সেই পদত্যাগে সমস্যা কাটবে কি বা কাটবে না সেটা না বলার চেয়েও বড় কথা হচ্ছে, যুদ্ধের ময়দানে মাঝখান থেকে যদি ক্যাপ্টেন নিজেই সরে যান, যুদ্ধ চলবে কি করে? আমরা একটু দেখি সেনাপ্রধান গতকালকে যে বক্তব্যটা দিয়েছেন। অনেকে এইটা নিয়ে অবশ্য প্রশ্ন তুলতেই পারেন যে সেনাবাহিনীর মতো সুশৃঙ্খল বাহিনীতে কাজ করা কিংবা অন্য আধা সামরিক কিংবা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনও কাজ করে কেউ সরকারের নীতি নির্ধারণের বিষয়ে এইভাবে কথা বলতে পারেন কিনা, সেই বিতর্ক থেকেই যায়। কিন্তু তারপরেও বড় সত্যটা হচ্ছে, এই সেনাপ্রধানই জাতিকে একটি ভয়ঙ্কর ভয়ঙ্কর গণহত্যা থেকে বাঁচিয়েছেন। তিনি বিগত ফ্যাসিবাদী সরকারের শাসনের সময় সর্বশেষ পর্যায়ে এসে তিনি অস্বীকৃতি জানিয়েছিলেন গুলি চালাতে আন্দোলনকামী ছাত্র জনতার উপর। সেখানেও প্রশ্ন তোলা যেতেই পারত যে তিনি তো সরকারের আদেশ মানতে বাধ্য, তিনি কেন অস্বীকার করলেন? তবে এখানে কথা থাকে, সরকারের বৈধ আদেশ মানতে তারা বাধ্য, কিন্তু সরকার সেই যুক্তিটা নিয়ে অনেক বিতর্ক করা যেতে পারে। দর্শক, আমি এইটা নিয়ে মূলত আলোচনা না করে তার যে বক্তব্যের মধ্যে ছিল, তিনি আবারও উল্লেখ করেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এবং তিনি করিডোর এর ব্যাপারে সুস্পষ্টতই অবস্থান জানিয়েছেন যে কোনো করিডোর দেওয়া হবে না। এখন এটা আসলে কেন সেনাবাহিনীকে নিয়ে বা সেনাপ্রধানকে নিয়ে সরকারের এই দূরত্বতা সৃষ্টির মূল কারণটা হচ্ছে সিকিউরিটি উপদেষ্টা বা নিরাপত্তা উপদেষ্টা বলে একজনকে নিয়োগ করা হয়েছে, ডক্টর খলিলুর রহমান সাহেব। সেই খলিলুর রহমান সাহেবকে যখন নিয়োগ দেওয়া হয়, অনেকেই প্রশ্ন করেছিলেন যে নিরাপত্তা উপদেষ্টা কি করে একজন বিদেশি নাগরিক হয়? তাছাড়া এই নিরাপত্তা উপদেষ্টার পদ এর আগে কখনোই বাংলাদেশে ছিল না। মূলত যখন যিনি প্রধানমন্ত্রী হতেন বা সরকার প্রধান হতেন, তার অধীনেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ে রাখা হতো। যাই হোক, সেনাপ্রধানের এই বক্তব্যের পর, বিশেষ করে আজকে যখন ইশরাকের পক্ষে আদালত রায় দিলেন, আমরা জানি না সরকার কি করবে, এটার বিরুদ্ধে আবার আপিল করবে তারা, নাকি এটা মেনে নিয়ে তারা শপথ করাবেন। যদিও ইশরাকের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে 48 ঘন্টার মধ্যে তারা যদি কোনো ধরনের কার্যকর পদক্ষেপ না দেখেন, তাহলে তারা আবারও রাস্তায় নামবেন। যেখানে আদালতের রায় হচ্ছে শিরোধার্য। আমি ওই বিতর্কে যাচ্ছি না দর্শক, একটা ভিডিওতে তো অনেক বিতর্ক করা যাবে না। সেই আদালতের রায় মেনে সরকার করে কিনা, সেই আদালতের রায়কে উপেক্ষা করেই মূলত এতদিন থেকে এটাকে জিইয়ে রাখা হয়েছিল এবং সময়টা ক্ষেপণ করা হয়েছিল যাতে করে তার মেয়াদটাই শেষ হয়ে যায়। যাই হোক, এখন আদালত যে রায় দিয়েছে সেটা ব্যাপারে আমরা আশা করব সরকার যথাযথ পদক্ষেপ নেবে। কিন্তু এটার পাল্টা হিসাবে যেটা রাজনীতিতে অস্থিরতা শুরু হয়েছে, সেটা হচ্ছে এনসিপি। আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশন গ্রামে গিয়েছিল এবং তারা বলছে যে স্থানীয় সরকার নির্বাচনগুলো আগে দিতে হবে। এইটুকু বুদ্ধিবোধ তাদের থাকা উচিত বা জ্ঞান থাকা উচিত, বা তাদের আইনজীবীদেরও থাকা উচিত যে জাতীয় নির্বাচন করবে নির্বাচন কমিশন এবং স্থানীয় সরকার নির্বাচনগুলো করে মূলত সরকারের সিদ্ধান্তে। সরকার যখন তাদেরকে রিকোয়েস্ট করবে তখন তারা করবে। এখানে নির্বাচন কমিশন তো বাংলাদেশে অনেক ছিল, কিন্তু কেউ তো নির্বাচন কমিশনের পদত্যাগকে বেশি জোরে দেখে না। সবাই জোর দেয় যে সরকারের পরিবর্তন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। তাহলে নির্বাচন কমিশন তো এখানে কিছুই নয়। নির্বাচন কমিশন শুনবে সরকারের আদেশ নিষেধ। তারপরেও তারা কেন গিয়েছেন? কিন্তু এইটাকেও ছাড়িয়ে গিয়েছে আজকে তাদের নতুন আরেকটা দাবি। তারা বলছেন 3 জন উপদেষ্টা, ডক্টর সালেউদ্দিন, ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং আসিফ নজরুল, এই 3 জনকে
পদত্যাগ করে চলে যেতে হবে। তারা বলছেন যে বিএনপি গণনার লোক নাকি ওরা। আমরা জানি যে বিশেষ করে ডক্টর সালেউদ্দিন সাহেব এবং ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ব্যাচমেট। কিন্তু ব্যাচমেট হওয়া বা তারা কোন দর্শনে বিশ্বাস করে এটা হচ্ছে বড় কথা, হচ্ছে তার কার্যক্রমগুলো নিরপেক্ষ কিনা, এটি হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় বিবেচ্য বিষয়। আবার বিএনপি দাবি করছে এনসিপি সমর্থন পুষ্ট, বা এনসিপি দলের সাথে যাদের সম্পৃক্ততা আছে, বিশেষ করে দুজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া এবং আপনার মাহফুজ আলমকে চলে যেতে হবে। আমার কাছে এখন পর্যন্ত সালেউদ্দিন সাহেব এবং ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং আসিফ নজরুলের কোনো কাজে মনে হয়নি যে তারা কোনো দলের প্রতি বায়াসড হয়ে কোনো ধরনের কাজ করেছেন বা কথা বলেছেন। কিন্তু আসিফ মাহমুদ এবং মাহফুজের ব্যাপারটা হয়তো বা কারোর দিকে খুব একটা যে তিনি বায়াসড হয়েছেন আমি সেটা দেখিনি, কিন্তু আসিফের ব্যাপারে সুস্পষ্ট অভিযোগ আছে। তার অভিযোগগুলো আমি একটু বলি। তিনি জনাব হাসনাত সেনাপ্রধানের সাথে একটি বৈঠক হয়েছিল, আপনারা জানেন সেই ইতিহাসের কথা। তিনি এসে সেনাপ্রধান সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন সেটা সেনাবাহিনীকে ক্ষুব্ধ করেছে নিঃসন্দেহে। সেটাই শেয়ার করেছেন আসিফ মাহমুদ, এবং আসিফ মাহমুদ তার স্ট্যাটাসে বলেছিলেন যে সর্বশেষ মুহূর্তে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ডক্টর ইউনূসকে মেনে নিতে চাননি, এবং তিনি ডক্টর ইউনূসকে মেনে নিয়েছেন নাকি বুকে পাথর চেপে। এই কথা শেয়ার করার পর নিঃসন্দেহে এটি হতে পারে সেনাপ্রধানের সাথে ডক্টর ইউনূসের এক ধরনের কনফ্লিক্ট তৈরি করা, ডিস্টেবিলাইজ করা, আনরেস্ট করা, বিশৃঙ্খলতা করা সুশৃঙ্খল বাহিনী সেনাবাহিনীর সাথে সরকারের উপদেষ্টাদের। এই ধরনের কন্ট্রোভার্সিয়াল কথা ফেসবুকে পোস্ট করার পরে আসিফ মাহমুদ কিভাবে তিনি উপদেষ্টা পদে থাকেন? তারা আন্দোলনে অবশ্যই তাদের অবদানকে অস্বীকার করার কোনো উপায় নেই। সেই কারণে হয়তো বা 2-3জন ছাত্র উপদেষ্টাকে দেওয়া হয়েছিল, একজন তো পদত্যাগ করে এনসিপির সভাপতি হয়েছেন, আর 2জন থেকে গিয়েছেন। এখন তারা যখন সরকার পরিচালনা করবেন, আমরা জানি তাদের এনসিপির সাথে যোগাযোগ আছে, তারা এনসিপির হয়ে কাজ করছেন, কিন্তু ডক্টর সালেউদ্দিন, ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং আসিফ নজরুল কি কখনো বিএনপির পক্ষ হয়ে কোনো ধরনের কথা বলেছেন? আপনারা খেয়াল করুন। তাহলে কি করে তাদেরকে সেই দোষারোপ করা হয়? এখন সেই আসিফ মাহমুদ যখন সেনাপ্রধান সম্পর্কে ডক্টর ইউনূসকে জড়িয়ে এই ধরনের বক্তব্য দিয়েছে, আনরেস্ট করার চেষ্টা করেছেন, আমি মনে করি সরকারের ওই সময় কঠোর পদক্ষেপ নেওয়া উচিত ছিল এবং আসিফ মাহমুদকে সরাসরি তাকে উপদেষ্টার পদ থেকে ডিসচার্জ করে দেওয়া উচিত ছিল। ওই সময় যদি সরকার সঠিক সিদ্ধান্ত নিত এবং টাফার ডিসিশনে আসতো, তাহলে এই মাহফুজ আলমও এই ধরনের বিবৃতি দিতেন না, বা এই যে আপনার প্রেস সচিব আছেন আরেকজন শফিকুল ইসলাম সাহেব, তিনি আরেক দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়েও মন্তব্য করে দেখা গেছে যে পোস্ট করে দেন। তার মানে সরকার এই জায়গায় যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে সারাদিন আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া সয়লাভ হয়ে গেছে যে ডক্টর ইউনূস যদি পদত্যাগ করেন তাহলে কি হতে পারে, অনেক সমস্যা হবে। এখন যে কারণে শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগে কেউ কেউ বিরোধিতা করেছিল, এবং এখন তো মনে হচ্ছে সেটা সঠিকই ছিল। তারপরে শুরু হলো সেনাপ্রধানকে সরানোর জন্য ষড়যন্ত্র, সেটাও ব্যর্থ হলো। এখন ডক্টর ইউনূসের ব্যাপারটা দেখুন। ডক্টর ইউনূস এখন পদত্যাগ করা, আমি আগেই বলেছি আমার ভিডিও শুরুতে যে ক্যাপ্টেন মাস পর্যন্ত চলে যেতে পারেন না। এখন কি করা উচিত, আমার সেই সাজেশনগুলো আমি একটু তুলে ধরছি দর্শক। প্রথম কথা হচ্ছে, আজকে দেখুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বিএনপি নেতাকর্মীদেরকে নিবৃত্তই করেছেন বলতে হবে, তাদেরকে সরিয়ে নিয়েছেন, বলেছেন 48 ঘন্টার জন্য তোমরা সরে যাও এখান থেকে। বিএনপি তার সঠিক সিদ্ধান্তই নিয়েছে। দ্বিতীয়ত আসেন, আপনারা এরকম রাজপথে শক্তি প্রদর্শন করে হবে না, আলোচনায় বসতে হবে। সেটার জন্য কি করতে হবে? বিএনপি, জামায়াত, এনসিপি সহ সকল রাজনৈতিক দলকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত এই মুহূর্তে একটি সর্বদলীয় রাজনৈতিক সভা করা। তৃতীয় আমি যেটা বলবো যে সংস্কার চলুক। সংস্কারের কার্যক্রম আমরা দেখছি কিছুদিন থেকে একটু স্থবির হয়ে পড়েছে, সংস্কার চলতে থাকুক। বিশেষ করে
নির্বাচন সংশ্লিষ্ট যে সংস্কারগুলো প্রয়োজন সেটা যেন সরকার দ্রুত বেগে নিয়ে যায় এবং ডিসেম্বরকে টার্গেট ধরে নির্বাচনের দিকে নির্বাচন কমিশন এবং সরকার যেন প্রস্তুতি গ্রহণ করে। চতুর্থ আমি যেটা বলবো, ডক্টর সালেউদ্দিন, ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং আসিফ নজরুলের মতো বিচক্ষণ উপদেষ্টাদের পদ ত্যাগ করলে এই উপদেষ্টা পরিষদে আর থাকবেই বা কারা? সরকার তো অচল হয়ে পড়বে। পঞ্চমত আমি যেটা বলবো, আমার ধারণা আজকে নাহিদ গিয়ে, আপনারা জানেন একটু আগে দেখা করেছেন প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ক্ষোভটা ছিল সেটা হচ্ছে যে আমি তো কাজ করতে পারছি না, তোমরা যদি এইভাবে একের পর এক মব করো বা এই ধরনের বিশৃঙ্খলা করো। আমার ধারণা তারা ডক্টর ইউনূসকে হয়তোবা কথা বলেছেন বা শপথ করেছেন যে তারা আর কোনো ধরনের মবে বা কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির দিকে তারা যাবেন না। যদি এটা হয়েই থাকে, আমার কথা হচ্ছে এই মুহূর্তে কারো কোনো পদত্যাগ বা কাউকে কোনো পদ থেকে সরানোর কোনো চিন্তা করার প্রয়োজন নেই। নাইদার ডক্টর ইউনূস, শাহাবুদ্দিন চুপ্পু অথবা জেনারেল ওয়াকারুজ্জামান, সবাইকে তার যার যার পদে রেখে সর্বদলীয় একটি সভা করে সেখানে নির্বাচন কিভাবে করা যায় এবং নির্বাচন সংশ্লিষ্ট, আমি আবারও বলছি শব্দটা, নির্বাচন সংশ্লিষ্ট যে সংস্কারগুলো এটা দ্রুত বেগে করে নির্বাচনের দিকেই যাওয়া দরকার। কারণ সেনাপ্রধানও যেটা বলছেন, কারণ দীর্ঘদিন সেনাবাহিনীর সদস্যরা যদি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সাথে থাকে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে থাকে, তাদের কিন্তু দুর্নীতিতে জড়িয়ে পড়া কিংবা বিভিন্ন ধরনের অনিয়ম হওয়া কিংবা তাদের সেনাবাহিনীর যে রুটিন ওয়ার্ক আছে সেখানেও ঘাটতি দেখা দিতে পারে। কাজেই সেনাপ্রধানও যেটা বলেছেন, আর দিন শেষে আমরা যেহেতু নির্বাচিত সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করবো, উই ডোন্ট নো ইয়েট হু উইল বি ইন পাওয়ার, বাট এটা সত্য যে একটি নির্বাচিত সরকার আসতে হবে। তাহলে যেটা করতেই হবে কিছুদিন পর, আমরা কেন এটাকে ডিলে করে আননেসেসারি এই সমস্যাগুলা সৃষ্টি করছি? যাক দর্শক, আমার ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, তবে আমরা আশা করব পদত্যাগ কোনো সলিউশন নয়। সকলকে ডাকেন, ডেকে আলোচনা করুন, আলোচনার টেবিলে সমাধান করুন। আর এনসিপিকে বলবো তাদের যে ইমম্যাচিউর পলিটিক্স তারা করতেছে, এই যে নির্বাচন কমিশনে গিয়ে ঘেরাও করাটা, বিএনপির মতো দলের বিরুদ্ধে খেপে যাওয়া, তারা নিজেদের শক্তি সামর্থ্য বাড়ানোর চেয়ে তারা কিন্তু শত্রু তৈরিতে ব্যস্ত হয়ে গেছে। হয়তোবা তাদের সেই এই ইন্ধনদাতা আরও কেউ আছে পিছন থেকে, তারা তাদেরকে সহযোগিতা করছে। কিন্তু কোনো ষড়যন্ত্র কনস্পাইরেসি করে রাজনীতি বেশি দিন টিকিয়ে রাখা যায় না। রাজনীতি করতে হবে তার রাজনীতির ভাষায়, রাজনীতির পরিভাষায় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনাকে পরিচ্ছন্ন থেকে মানুষের জন্য রাজনীতি করতে হবে। আপনার রাজনীতি যদি হয় শিল্পপতি আর কোটিপতিদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করা, নো, ইউ ক্যান্ট কন্টিনিউ দ্যাট ওয়ে। আজ এই পর্যন্তই দর্শক।